নমস্কার, আমি ডক্টর প্রদীপ খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এশীয় বাজারগুলোতে দুর্দান্ত উত্থান হলো। নিক্কেই 3% বেশি উত্থান। এছাড়া কসপি 3.43% উত্থান। তাইওয়ান 4% বেশি উত্থান। সাংঘাই 1.76% উত্থান। অর্থাৎ এশীয় বাজারের তরফ থেকে কোনো প্রবলেম নেই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তরফ থেকে কোনো প্রবলেম নেই, যেটা ভারতবর্ষকে আরও টেনে নিচে নামাতে পারত। কিন্তু সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে যে একদিকে স্ট্রেট অফ হরমুজে এখন গন্ডগোল তুঙ্গে। ইরান ইতিমধ্যেই আমেরিকার 3জন সৈন্যকে গোলার আঘাতে তাদেরকে স্বর্গে পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট তিনি হুমকি দিয়েছেন তিনি এর শেষ দেখে ছাড়বেন। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে ইরানকে ফার্দার আমেরিকার আগ্রাসন সহ্য করতে হবে। আমেরিকার ভায়োলেন্স দিনের পর দিন বৃদ্ধি পাবে। অন্তত ইরানের যে বিভিন্ন যে ডিফেন্স ইকুইপমেন্টসগুলো রয়েছে, ডিফেন্স ইনস্টলেশনসগুলো রয়েছে, সেইগুলো তো তারা আঘাত করবেই। এছাড়া যেটা মনে হচ্ছে আমেরিকা হয়তো বা সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারও এখন তারা ধ্বংস করার পথে হাঁটতে আগ্রহী। ইউজুয়ালি এটা আমেরিকার পক্ষে অস্বাভাবিক না। তারা যুদ্ধ যখন করে তখন তাদের কাছে কি সিভিলিয়ান কি আর্মি তাদের কাছে ম্যাটার করে না। তাদের একমাত্র লক্ষ্য থাকে যে কিভাবে তারা যে দেশকে আক্রমণ করছে সেখানে কিভাবে সব কিছু শেষ করে দেবে। যাক, সেটা তো পরের বিষয়। কিন্তু মধ্যপ্রাচ্য এর ফলে তাদের টুটি টিপে ধরছে এই যুদ্ধ। একদিকে ইরান বারবার বলে চলেছে যে আমাদের যে আমেরিকা আক্রমণ করছে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত তোমরা দিয়ে চলেছ। তোমরা বলতে কারা? মধ্যপ্রাচ্যের 8টি দেশ, অর্থাৎ ইরান সরাসরি দায়ী করছে জর্ডনকে, বাহারিনকে, ইউনাইটেড আরব এমিরেটসকে, সৌদি আরবকে, ইরাককে এবং বাহারিন, কুয়েত, কাতার মতন ছোট ছোট কিছু দেশ। এখন কেবলমাত্র ওমানকে কিছুটা ছাড় দিয়ে তারা রেখেছে বটে, কিন্তু কতদিন তারা ওমানকে ছাড় দেবে সেটা তো পরের প্রশ্ন। আপাতত মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ রয়েছে তারা ইরানের কারণে ভয়ভীত হয়ে বসে রয়েছে। তাদের ব্যবসা লিটারালি চৌপট হয়ে যাচ্ছে বললে কম বলা হয়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ ইরানকে বাদ দিয়ে, কিন্তু ইরান তো প্রমাণ করে দিচ্ছে যে তারা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের সম্মিলিত 8টা দেশের থেকে অনেক বেশি শক্তিশালী, সেটা তারা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে। ইতিমধ্যে ইরান তাদের যে প্র্যাকটিক্যালি স্লিপার সেল বলা চলে, সেই স্লিপার সেল আর কেউ নয়, তারা হচ্ছে হুতি রেবেলস। এই হুতি রেবেলসরা তারা এবার সিদ্ধান্ত নিয়েছে যে তারা সৌদি আরবকে, অর্থাৎ এই হুতি রেবেলসরা থাকে হচ্ছে ইয়েমেনে, সৌদি আরব যে দেশটি তার ঠিক নিচে হচ্ছে ইয়েমেনের একটা অংশ, সেইখানে হুতি রেবেলসদের দখলে। এবং সৌদি আরব এবং ইজিপ্টের মাঝখানে যে সমুদ্র, সরু সমুদ্রটা গেছে সেটার নাম হচ্ছে রেড সি। এইবার হুতিরা বলেছে যে সৌদি আরবকে কিছুতেই তেল এক্সপোর্ট করতে দেব না। কেন? কারণ হুতিদের চালায় হচ্ছে ইরান, হুতিদের ফান্ডিং করে হচ্ছে ইরান। ইরান এতদিন অপেক্ষা করেছিল যে কেবলমাত্র স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দিয়েই তারা চাপে লাগবে। এখন তাদের হয়তো বা মনে হয়েছে যে রেড সিও বন্ধ করে দিতে হবে, এবং রেড সি বন্ধ করে দিতে পারে একমাত্র এই ইয়েমেনি হুতিজরা। এই হুতিরা আবার বললাম যে ইরানের সম্পূর্ণ আজ্ঞাবহ এবং ইরানের কথা অনুযায়ী তারা সবকিছু সিদ্ধান্ত নেয়। তারা বলেছে আমরা অয়েল এম্বার্গো জারি করতে চলেছি, এবং তার ফলে যেটা দাঁড়াবে গোটা বিশ্ব ফার্দার একটা তীব্রতর ক্রাইসিসের মধ্যে ঢুকতে চলেছে। এ ব্যাপারে অন্তত কোনো সন্দেহ নেই। যদি হুতিজরা তারা এই রেড সিকে বন্ধ করে দেয়, সেখান দিয়ে বিভিন্ন এক্সপোর্টস বন্ধ করে দেয়, তাহলে ইউরোপের সঙ্গে সমস্ত ধরনের ট্রেড, তেল তো বাদই দিন, সমস্ত যত ট্রেড হওয়া সম্ভব সমস্ত ট্রেড উইথ ইমিডিয়েট এফেক্ট তারা বন্ধ করে দিতে সক্ষম। এবং তেমন হলে নিশ্চিন্ত থাকুন, গোটা বিশ্বের অর্থনৈতিক ক্রাইসিসে ঢুকতে, ডিপ্রেশনে ঢুকতে, স্ট্যাগনেশনে ঢুকতে বেশি দিন টাইম লাগবে না। তেলের দাম
$70 নিচে নেমে গিয়েছিল, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কেবলমাত্র ভারতবর্ষেও তারা ভীষণ স্কেপটিক্যালি ব্যাপারটা দেখছিল। ভারতবর্ষের শেয়ার বাজার সেই অর্থে কোনো পজিটিভলি রিয়্যাক্ট করেনি, এবং এখন বোঝা যাচ্ছে যে ভারতীয় শেয়ার বাজার যে পজিটিভলি রিয়্যাক্ট করেনি তার পেছনে যথেষ্ট কারণ ছিল। কারণ সম্ভাবনা ছিল যে ফার্দার ইরান আমেরিকা যুদ্ধ আবার ফুল স্কেলে সেটা শুরু হতে পারে। বাস্তবিকভাবেই আমরা সেটা দেখছি, এবং ইতিমধ্যে ব্রেন্ট ক্রুড $91 প্রতি ব্যারেল ছাড়িয়ে গেছে। লাস্ট ডেটা পাওয়া অবধি প্রায় 3.5% উত্থান হয়েছে ক্রুড অয়েলের দাম। প্রায় $84 প্রতি ব্যারেল ট্রেড করছে ক্রুড অয়েল। ভারতবর্ষ পুনরায় আবার বিপদের মুখে পড়তে চলেছে, ভারতের অর্থনীতি আবার বিপদের মুখে পড়তে চলেছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কোনো ধরনের পিস প্রসেস এই মুহূর্তে কাজ করছে না। এ ও রক্ত চাইছে, ও এর রক্ত চাইছে, এই জাঁতা কলে পিসছে লিটারালি মধ্যপ্রাচ্যের সমস্ত নাগরিকরা, সমস্ত বাসিন্দারা। তাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও তারা আমেরিকা এবং ইরানের যুদ্ধের অংশ হয়ে গিয়েছে। ভারতবর্ষের অর্থনীতি তো ডেফিনেটলি সাফার করবে, তার কারণ অয়েলের দাম, গ্যাসের দাম আবার আকাশ ছোঁয়া হওয়ার পথে। প্রাকৃতিক গ্যাস যেটা আমাদের এত বিপদের কারণ হচ্ছে, ক্রুড অয়েল তো তাও আমরা ম্যানেজ করে নিতাম আমেরিকার কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে, কিন্তু প্রাকৃতিক গ্যাসের কি হবে? সেই প্রাকৃতিক গ্যাস যেটা ভারতবর্ষের প্রয়োজন, রান্না আমাদের প্রত্যেকটা গৃহস্থ বাড়িতে যে কুকিং গ্যাস তার অধিকাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, কুয়েত, কাতার, বাহরিন থেকে, সেটা প্র্যাকটিক্যালি বন্ধ করে দিয়েছে ইরান। এবং আবার রান্নার গ্যাস নিয়ে যদি সংকট হয়, অবাক হবার মতন কিচ্ছুটি নেই। বড় সংকট কালের মধ্যে দিয়ে আমরা চলছি, এইটুকুনি বলা যেতে পারে। যদিও নিফটি এখনো অবধি রেজিলিয়েন্স দেখিয়ে চলেছে, সেন্সেক্স এখনো রেজিলিয়েন্স দেখিয়ে চলেছে। নিফটি 24,170-এর ওপর আজও সেটা ট্রেডিং করেছে, যদিও 50 পয়েন্ট হালকা সংশোধন দেখেছে। সেন্সেক্স এখনও 77,000 পয়েন্টের ওপর ট্রেড করছে, আজকে 220-230 পয়েন্টের আশেপাশে সেখানে কারেকশন এসছে। নিফটি আইটি, সেই নিফটি আইটি সেটাও ফার্দার আজকের পতন দেখেছে। এটা অস্বাভাবিক না, অ্যাজ এফ আমরা মেনেই নিয়েছি যে 2026-এ যেভাবে নিফটি আইটিতে 20% বেশি কাছাকাছি পতন চলে এসেছে, এইটা প্রত্যেক দিন, সেটা 0.4 হোক, 0.5 হোক, 0.6 হোক, সেই পতনের মাধ্যমে আমরা এইটুকুনি বুঝতে পেরেছি যে নিফটি আইটিতে এই মুহূর্তে সমস্ত কারেকশন শেষ হয়ে গিয়েছে। এটা এই মুহূর্তে জোর গলায় বলা যাচ্ছে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, সমস্ত আইটি কোম্পানিগুলো খুব খারাপ রেজাল্ট করেছে কি? উত্তর হচ্ছে না। তাদের প্রফিটেবিলিটি দারুণ কমে গিয়েছে কি? উত্তর হচ্ছে না। কেবলমাত্র এআই ফার্দার তাদের ব্যবসা চৌপট করতে পারে, ডিসরাপ্ট করতে পারে, এমপ্লয়িজ তারা চাকরি হারাতে পারেন, এই আশঙ্কা থেকে বিভিন্ন আইটি কোম্পানিগুলোর শেয়ার লাগাতার বিক্রি করে দিয়ে চলেছেন কিন্তু বিভিন্ন আইটি শেয়ার হোল্ডার্সরা। অন্যদিকে আজকের আরও দুটি কোম্পানি তারা ভারতীয় শেয়ার বাজারকে টেনে নামিয়েছে। তার মধ্যে একটি কোম্পানি ডেফিনেটলি এইচডিএফসি ব্যাংক, বিগত কাল 5% বেশি পতন হয়েছিল, আজকেরও 2% বেশি পতন হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভালো রেজাল্ট করা সত্ত্বেও, যেহেতু মধ্যপ্রাচ্যে তেলের দাম পুনরায় দারুণভাবে বৃদ্ধি পেয়ে গেছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মূলত কাজ যেহেতু ক্রুড অয়েল কিনে সেটাকে শোধন করে দেশে বা বিদেশে বিক্রি করা, তার ফলে রিলায়েন্সের অপারেটিং প্রফিট মার্জিন ফার্দার কমতে পারে, এই আশঙ্কা থেকেও কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারেও আজকে পতন এসেছে। এইবার চলে আসি যে কোম্পানিজগুলো তারা ক্রুড অয়েলকে রিপ্লেস করতে পারে, ক্রুড অয়েলের ইউজেবিলিটিকে রিপ্লেস করতে পারে, অর্থাৎ রিনিউয়েবল এনার্জির একটি অতি গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে সোলার এনার্জি। আজকের সমস্ত সোলার এনার্জি কোম্পানিজগুলো তারা বড় পতন দেখেছে, বিগত কয়েকদিন ধরেই তারা লাগাতার পতন দেখে চলেছে। বিশেষ করে যারা সোলার মডিউলস প্রডিউস করে ভারতবর্ষে, তারা সবচেয়ে বেশি সাফার করছে। এর পেছনে 3টি মূল কারণ রয়েছে। প্রথম কথা, অবশ্যই জিওপলিটিক্যাল টেনশন, বিশেষ করে ওয়েস্ট এশিয়াতে বর্তমান যে অবস্থা চলছে তার ফলে কিন্তু রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলার মডিউল প্রডিউসিং কোম্পানিজগুলো মার খাচ্ছে। কেন? তার কারণ যারা সোলার মডিউলস প্রস্তুত করে তাদের
যে কাঁচা মাল তার একটা বড় অংশ কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আসে পলিইউরেথেন, যেটা একটি পেট্রোকেমিক্যাল, সেটা এই সোলার মডিউলস তৈরি করতে কাজে লাগে এবং মধ্যপ্রাচ্যে এই ডিসরাপশনের ফলে সাপ্লাই চেন ডিসরাপশন হচ্ছে, তার ফলে কিন্তু এই জিনিসপত্রের দাম হু করে বৃদ্ধি পাচ্ছে, সেটার সরাসরি এফেক্ট পড়ছে এই সোলার মডেল কোম্পানিজগুলোর ওপর। 2 নম্বর, কাঁচা মাল হিসাবে যদি বিভিন্ন মেটালস অর্থাৎ যেগুলোকে সরাসরি সোলার মডেল তৈরি করতে কাজে লাগে, এর মধ্যে একটি রয়েছে কপার, 2 নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম। এই কপার সেটা আজকেরও মহার্ঘ হয়েছে, 3% বেশি আন্তর্জাতিক বাজারে লন্ডন মেটাল এক্সচেঞ্জে তার দাম বৃদ্ধি পেয়েছে। কপার এমনিতেই যা পরিমাণ অ্যাভেলেবিলিটি রয়েছে গোটা বিশ্বে, সেটা সিলভারের তুলনায় কম এবং তার অ্যাপ্লিকেশন অনেক বেশি। যত দিন যাচ্ছে, যত ইলেকট্রিক ভেহিকেলস, ইলেকট্রিক ব্যাটারিজ, রিনিউয়েবল এনার্জি, মিসাইলস, ডিফেন্স, সর্বক্ষেত্রে যেহেতু কপারের প্রয়োজন রয়েছে এবং কপারের খনি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, সিলভারের থেকে কম প্রোডাকশন হচ্ছে, তার ফলে যেটা দাঁড়াচ্ছে কপারের ডিমান্ড দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। কপারের দাম বৃদ্ধি পেলে খুব স্বাভাবিকভাবে সোলার মডিউলস যে কোম্পানিগুলো তৈরি করে তাদের প্রফিট মার্জিন ক্রমাগত শ্রিঙ্ক করছে, তাদের অপারেটিং প্রফিট মার্জিন শ্রিঙ্ক করে যাওয়ার সম্ভাবনা বিপুলভাবে তৈরি হচ্ছে। সুতরাং সেটা আরেকটা কারণ। এইবার আরেকটি যেটা কারণ হচ্ছে রাইজ অফ ইনপুট কস্ট, অর্থাৎ খরচা, প্রোডাকশন কস্ট বা তাদের টোটাল কাঁচা মাল শুধু তাদের প্রডিউস করতে যে পরিমাণ, মানে তাদের টোটাল স্ট্রাকচারটা মডেলস তৈরি করতে যে পরিমাণ খরচা হবে। আরেকটা কারণ যেটা ভারতবর্ষের যে এক্সপোর্ট কোম্পানিজগুলো রয়েছে, বিশেষ করে যে সোলার মডিউল কোম্পানিজগুলো যারা আমেরিকাতে এক্সপোর্ট করে, তারা দারুণ চিন্তার মধ্যে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের এক্সপোর্ট কোম্পানিজগুলোকে শান্তিতে থাকতে দেবেন না, তাদের উপর যে করেই হোক উনি কর বসাবেন, ট্যারিফ বসাবেন, এদেরকে ব্যতিব্যস্ত করে রাখবেন, এইটুকুনি বলা যেতে পারে। এইবার খেয়াল করে দেখুন যে আমেরিকার, বিশেষ করে যে আমেরিকার যে ট্যারিফ নিয়ে যারা ডিল করে, অর্থাৎ তারা বিশেষ করে ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স, তারা স্টিফ ট্যারিফ বসাবার কাজে তারা ব্যস্ত। এর মধ্যে অ্যান্টি ডাম্পিং ডিউটি রয়েছে, কাউন্টার ভেলিং ডিউটিস রয়েছে এবং এর আগে 126% তারা অতিরিক্ত ট্যারিফ বসিয়েছিল ভারতীয় কোম্পানিজগুলোর ওপর। সেটা এখন ইউএস সেনেটার্সরা, ট্রাম্পের পক্ষে সেনেটার্সরা অন্তত 60 জন, তারা চাইছেন ভারতের মতন দেশগুলোর উপর অন্তত 100% ট্যারিফ বসানো হোক। অর্থাৎ আমেরিকা ভারতবর্ষকে যে করেই হোক ডোবাতে চাইছে, চাপে রাখতে চাই। বা 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সবগুলোকেই গুরুত্বপূর্ণ বলছি, এইটা বোধহয় এই কারণেই বোধহয় এই সমস্ত রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলার এনার্জি মডিউলস যে যারা প্রডিউস করে তাদের উপর বোধহয় সবচেয়ে বেশি চাপ এসেছে। এইবার সরকার, যারা বিশেষ করে ভারতবর্ষে যে কোম্পানিজগুলো সোলার মডিউলস তৈরি করে, সরকার একটা ম্যান্ডেটরি করে দিয়েছে যে তাদেরকে ভারতবর্ষে যে কোম্পানিজগুলো সোলার সেলস তৈরি করে তাদের কাছ থেকেই সোলার সেলস কিনে কিন্তু তাদের সোলার মডিউলস তৈরি করতে হবে, এটা ম্যান্ডেটরি। অর্থাৎ মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের অন্তর্গত প্রত্যেকটা ভারতবর্ষের সোলার মডিউল কোম্পানি তারা বাধ্য। কেন বাধ্য? যে এই ভারত সরকারের সমস্ত বেনিফিটসগুলো, সাবসিডিসগুলো, ট্যাক্স সবসগুলো, সেগুলোকে অ্যাভেল করতে হলে ভারতবর্ষে তৈরি সেই সোলার সেলসগুলোই তাদের ব্যবহার করতে হবে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে ভারতবর্ষে সোলার এনার্জি এবং সোলার মডিউল তাদের ক্যাপাসিটি হিউজ, 225 গিগাওয়াট, অথচ ভারতবর্ষে যারা ডোমেস্টিক সেল ম্যানুফ্যাকচার করছেন তাদের ক্যাপাসিটি মাত্র 30 গিগাওয়াট। সব ব্যাপারটা, সলিউশনটা ভীষণ ক্লিয়ার যে 7 গুণের বেশি অতিরিক্ত ডিমান্ড রয়েছে সমস্ত সোলার মডিউল কোম্পানিজগুলোর কাছে, অথচ ভারতবর্ষে যে সোলার সেল ম্যানুফ্যাকচারার্স তারা সেই পরিমাণ যোগান দিতে পারছে না। এবার সরল অর্থনীতির ভাষায় বলতে গেলে সাপ্লাই ডিমান্ড মিসম্যাচ। ডিমান্ড 7 গুণ বেশি, সাপ্লাই ততাধিক নয়। কি হতে পারে? খুব স্বাভাবিকভাবে একটা জিনিসের যদি ডিমান্ড অত্যাধিক হয়, সেই জিনিসটার দাম দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকবে এবং সেই জিনিসটার দাম যদি বৃদ্ধি পায়, তার চাপ কার উপর পড়বে? সমস্ত সোলার মডিউল কোম্পানিজগুলো পড়বে এবং সোলার মডিউল কোম্পানিজগুলো
তারা অতিরিক্ত দাম দিয়ে তারা সোলার সেলসগুলো কিনতে বাধ্য, এবং সার্বিকভাবে তাদের প্রফিটেবিলিটি নিশ্চয় ডেন্টেড হবে, তাদের প্রফিটেবিলিটি নিশ্চয় কমে যাওয়ার ভয় থাকবে। এই ভয়ের কারণে আজকের বিভিন্ন সোলার মডেল কোম্পানিসগুলো, সোলার এনার্জি কোম্পানিসগুলোর অবস্থা দেখুন। প্রিমিয়ার এনার্জি আজকে 3.5% বেশি পতন, ভ্যারি এনার্জিস 3.33% বেশি পতন, এমভি ফটোভোল্টেক 2.23% পতন, ওয়েবসোল এনার্জি 1.52% পতন। অর্থাৎ ডিমান্ড একটা সেক্টরের সাবসেক্টরে তীব্র হয়ে রয়েছে, অথচ যোগান যথেষ্ট পরিমাণ নেই। এমন একটা সাপ্লাই ডিমান্ড মিসম্যাচ, যার ফলে সোলার মডিউল কোম্পানিসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ সব জায়গায় লিটারালি এখন কাটা পড়ছে এই সোলার মডেল কোম্পানিসগুলো। সেটা জিওপলিটিক্সের কারণে বলুন, সেটা ম্যাক্রো ইকোনমিক্সের কারণে বলুন, সেটা রাইজিং ইনপুট কস্টসের জন্য বলুন, ওয়েস্ট এশিয়ার টেনশন বলুন, এবং ইউনাইটেড স্টেটসের ক্রমাগত ট্যারিফ বসাবার হুমকির কারণে বলুন, এই সোলার মডেল কোম্পানিসগুলো বড় বিপদের মধ্যে রয়েছে, এইটা বলা যেতে পারে। এইবার সরকার তারা একটা ডেডলাইন, তারা 1 জুন অবধি ছিল যে ম্যান্ডেটারি ডোমেস্টিক সেল ম্যানুফ্যাকচারিং, সেটা তারা এক্সটেন্ড করেছেন 31 ডিসেম্বর 2026 অবধি। এর ফলে যেটা দাঁড়িয়েছে যে সোলার মডেল কোম্পানিসগুলো বুঝতে পেরেছে যে খুব দ্রুত তাদের যে পরিমাণ সোলার সেলসের প্রয়োজন রয়েছে, তারা কিন্তু ভারতবর্ষে তৈরি সেই পরিমাণ সোলার সেলস তারা হাতে পাবে না। তার ফলে তাদের কনফিডেন্সটাও কিন্তু বেশ কিছুটা ডেন্টেড হয়েছে। তার কারণ তারা বুঝতে পারছে যে রাইজিং প্রোডাকশন কস্ট কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনাটাই রয়েছে। যাই হোক, এই মুহূর্তে আমাদের বেশ কয়েকটা সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই সংকটগুলো আমাদের ধৈর্য ধরে নেভিগেট করতে হবে। কখনো দেখবেন ডিফেন্স ভালো করছে, কখনো দেখবেন রিনিউয়েবল এনার্জি ভালো করছে, কখনো দেখবেন সেমিকন্ডাক্টরস ভালো করছে, আবার কখনো কখনো দেখবেন অয়েল অ্যান্ড গ্যাস খারাপ করছে, কখনো কখনো দেখবেন যে ফাস্ট মুভিং কনজিউমার গুডস খারাপ করছে। এইচডিএফসি ব্যাংকের মতন ব্লু চিপ অফ দ্য ব্লু চিপস বিগত 2 বছর ধরে হাই আন্ডার পারফরমেন্স দেখিয়ে চলেছেন। অন্যদিকে যদি পাবলিক সেক্টর ইউনিটস ব্যাঙ্কগুলো দেখেন বা পিএসইউসগুলো দেখেন এবং তার সঙ্গে কম্পেয়ার করেন ভারতবর্ষের প্রাইভেট ব্যাঙ্কসগুলো, অবাক করা ঘটনা যেটা দাঁড়াচ্ছে যে এই সরকারি ব্যাঙ্কগুলো তারা আউট পারফর্ম করছে, বোথ ইন টার্মস অফ ইনক্রিজ ইন প্রফিটেবিলিটি, আর অন্যদিকে ইন টার্মস অফ অ্যাপ্রিসিয়েশন ইন শেয়ার প্রাইস। তার মানে শেয়ার বাজারে সমস্ত সেক্টর একসঙ্গে পারফরমেন্স দেখাবে, এটা ভীষণ ডিফিকাল্ট। আবার একই শেয়ার বাজারে সমস্ত সেক্টর একই সঙ্গে আন্ডার পারফরমেন্স দেখাবে, এটাও ভাবাটা কিন্তু খুব একটা সঠিক এটা বলা যেতে পারে না। মূল এখন আমাদের যেটা জপে যেতে হবে সেটা হচ্ছে ধৈর্য, ধৈর্য, ধৈর্য। যাক, আজকে এখানে শেষ করবো। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, যে কোম্পানিসগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করে আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার ম্যানেজ বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো অ্যাসেট বা কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।